প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলছে সিডিপি। রাত পেরোতে ঊর্ধ্বমুখী মশলার বাজার। হাসিনাকে প্রধান আসামি করেন ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল। সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। এবং টানা বৃষ্টিতেও পানি প্রবাহ নেই নর্দমার পরিপূর্ণ আদি বুড়িগঙ্গায়। দূষণের কারণে বিলীন মাছ। নদী কেন্দ্রিক অর্থনীতি সচলের পদক্ষেপ চান পরিবেশবিদরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। এবারে বিস্তারিত। ঘোষিত বাজেটে অর্থনৈতিক প্রেক্ষাপট আশাব্যঞ্জক হলেও বাস্তবায়ন বেগ পেতে হবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.৫%কেও অবাস্তব বলছে সংস্থাটি। সকালে সিডিপির নিজস্ব কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে উঠে আসে এসব বক্তব্য। প্রস্তাবিত বাজেটের প্রভাব পড়ছে মশলার বাজারে। মানভেদে সব ধরনের এলাচের দাম বেড়েছে। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ টাকায়। গেল মাসের তুলনায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে জিরার দাম। একদিনের ব্যবধানে রসুনের দাম কেজি প্রতি বেড়েছে ৫০ টাকা করে। তবে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল, আগের মতোই আছে। এদিকে ইলেকট্রিক ও প্লাস্টিক পণ্যের বাজার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মিরপুরে বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, বাজেট ঘোষণার পরপরই মশলার বাজার ঊর্ধ্বমুখী, কি বলছে ক্রেতা বিক্রেতারা এবং বাজারে আর কোন কোন পণ্যের উপর প্রভাব দেখছেন জানাবেন। মুক্তি, আপনি জানেন যে গতকাল বাজেট ঘোষণা করা হয়েছে। সেই বাজেট ঘোষণার পরবর্তী সময়গুলোতে আমরা আসলে দেখতাম যে বাজার কিছুটা অস্থিতিশীল থাকতে আমরা আসলে দেখেছি। কিন্তু আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন বাজার ঘুরেছি এবং যে সকল পণ্যের দাম বাড়ার কথা ছিল সেই সকল পণ্যের ক্ষেত্রে বাজার কতটা স্থিতিশীল আছে বা পণ্যের অবস্থা কি সেটা নিয়ে আসলে আমরা ঘুরেছি। এই মুহূর্তে আমি রয়েছি মশলার বাজারে। যেমনটা আপনি বলছিলেন যে আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ এবং সেই ঈদকে ঘিরে কিন্তু মশলার বাজার সব সময় একটা টানাপোড়েনের মধ্যে থাকে। কখনো মশলা বাজার গরম হয়ে যায় দাম বৃদ্ধির ফলে, আবার কখনো কিন্তু সেটা আকাশচুম্বী হয়ে যায়। তো এই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মশলার বাজারে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে মশলার বাজারে জিরার যে দামটি সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। ইন্ডিয়া জিরা কেজি প্রতি ৬৫০ থেকে ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এলাচ প্রতি কেজি ৫,১০০ থেকে ৫,৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। ভালো যেটি দারুচিনি স্থিতিশীল রয়েছে, ৫৫০ থেকে ৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। লবঙ্গ গোলমরিচ, কাঁচা লবঙ্গ গোলমরিচের দামটা কিন্তু কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু একদিনের ব্যবধানে কাঁচা বাজার আমরা আসলে যেটি দেখেছি সেটি হলো রসুনের দাম ৫০ টাকা করে বেড়েছে। মুক্তি, এর বাদে আমরা কিন্তু সকাল থেকে আসলে অবস্থান করছিলাম বিভিন্ন জায়গায়। আমরা ইলেকট্রনিক পণ্যের দোকানে গিয়েছি, আমরা প্লাস্টিকের পণ্যের দোকানে গিয়েছি এবং সেই জায়গাগুলোতে আপনি জানেন যে প্লাস্টিকের পণ্যের গৃহস্থালী যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা হচ্ছিল। তো এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের পণ্যের দামগুলো এখনও তারা স্থিতিশীলই রয়েছে বলছে। এর প্রভাব হয়তো 2 থেকে 3 মাস পর দেখা যেতে পারে বা বাজেট পাস হওয়ার পরে এর প্রভাবটা হয়তো বা বাজারে পড়তে পারে, সেটিও বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি, ধন্যবাদ রিপন আপনাকে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে আরও ৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ জমা দিয়ে গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। এর আগে গত 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও অভিযোগ জমা দেননি তিনি। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। প্রায় 2 মাস পর 11 মে
ভারতের মেঘালয়ে আটক করে অনুপ্রবেশের অভিযোগে তার নামে মামলা করে শিলিং পুলিশ। সে মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। গত 15-16 বছরে 7188 জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, অভিযোগ দায়েরের পর সালাউদ্দিনের বক্তব্য কি এবং ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি বললেন যে আসলে দেশে ফেরার পর, অর্থাৎ 5ই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আর যখন সালাউদ্দিন সাহেব দেশে ফিরলেন, তারপরে কিন্তু প্রায় দীর্ঘ 10 মাস পার হয়েছেন এবং 10 মাস পর তিনি আজকে ট্রাইব্যুনালে এসে তাকে যে গুম করা হয়েছে সেই বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। এবং আমরা সাংবাদিকতার কাছে জানতে চেয়েছি যে এত পরে কেন তিনি এসে এই অভিযোগটি দাখিল করেছেন। তখন তিনি বললেন যে আসলে সময়ের কারণে এবং বিভিন্ন রকমের কাজের ঝামেলার কারণে তিনি আসলে অভিযোগ দাখিল করতে তার দেরি হয়েছে, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এবং তিনি যে অভিযোগটি দাখিল করেছেন সেখানে 7 জনের নাম তিনি উল্লেখ করেছেন। সেই 7 জনের ভিতরে প্রধান আসামি তিনি হলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রয়েছেন শহীদুল হক, বেনজির আহমেদ, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিয়া ও জিয়াউল আহসান। এই 7 জনের বিরুদ্ধে তিনি মূলত অভিযোগটাকে দায়ের করেছেন। তাকে গুম করা হয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে এবং তারপরে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে যদি কখনো বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই ট্রাইব্যুনালের বিচার কাজ কি সেভাবে চলবে কিনা। তিনি আশ্বস্ত করেছেন যে জুলাই আগস্টের যে ধারণ ক্ষমতা, যে ধারণ, তাদের উপর যে অন্যায় যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, যেখানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ মারা গিয়েছে, তাদের অবশ্যই বিচার কার্যক্রম বিএনপি সরকার থাকবে, আসলে তারা বিচার কার্যক্রম চলমান রাখবে। এবং আরেকটি জিনিস বলে রাখি যে আজকে কিন্তু ট্রাইব্যুনাল আদালত অবমাননার ব্যাখ্যা চেয়েছিলেন শেখ হাসিনা, এবং তার সাথে আরেকটা ফোন আলাপে যেখানে তিনি বলেছিলেন শেখ হাসিনা যে 227টি মামলা হচ্ছে, অর্থাৎ 227 জনকে হত্যার একটি লাইসেন্স আমি পেয়েছি। সেই হত্যাকাণ্ডের এই যে এরকম ভয়ভীতি, তার বিভিন্ন অডিও বার্তায় যে ভয়ভীতি দেখা যাচ্ছে সেটার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত সপ্তাহে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে তাকে আদালতে হাজির হয়ে জবানবন্দি দেওয়া করা ছিল। যেহেতু তিনি আজকে আসেননি, ট্রাইব্যুনাল সেই জবানবন্দির পরবর্তী শুনানি আগামী 19 জুন ধার্য করেছেন। এছাড়া চানখারপুলে যারা হত্যাযোগ্য ছিলেন, চানখারপুলে আমরা জানি যে 6 জনকে হত্যা করা হয়েছে, সেইখানে যারা আসামি রয়েছেন তাদের যে 4 জন গ্রেফতার হয়নি, 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, সেই 4 জন গ্রেফতার ছিল এবং 4 জন পলাতক রয়েছে। সেই 4 জনকে গ্রেফতার করে আগামী 22 জুন ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এর জন্য একটি বিজ্ঞপ্তি পত্রিকায় দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আন্তর্জাতিক খবর ট্রাইব্যুনাল থেকে। ধন্যবাদ পাপ্পু আপনাকে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ্য যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। রেলওয়ের ঈদযাত্রা বিষয়ক কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলবে না। এছাড়া অতিরিক্ত চাপ সামাল দিতে বুধবার থেকে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালু হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ সামনে রেখে জমে উঠেছে উত্তরাঞ্চলের বৃহৎ পশুর হাট সিটি বাইপাস হাট। রাজশাহী সহ আশেপাশের জেলাগুলো থেকে প্রতিদিনই আসছে কোরবানি পশু, তবে হাটে ক্রেতার আনাগোনা কম বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে হাটে পশুর স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তার কাজ করছে হাট সংশ্লিষ্টরা। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঈদ সামনে রেখে জমে উঠেছে রাজশাহী সহ আশেপাশের জেলাগুলোর পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিনই আসছে কোরবানির পশু। হাটে ছোট বড় মাঝারি সব ধরনের কোরবানির পশু উঠেছে।
ভারতের গরু না আসায় খামারিরা লাভের আশা করছেন, তবে ব্যবসায়ীদের আনাগোনা কম হওয়ায় লোকসানে পড়ার শঙ্কা বিক্রেতাদের। এবার কোরবানিতে দাম কম ভাই, বেচা কেনাও কম, পাটিও কম। এবারকার বেচা কেনা খুবই খারাপ, এরকম বেচা কেনা কোনবারই হয়নি, এই প্রথম যে এই কোনো খরিদ্দার নাই সিটি হাটে। সকাল থেকে তখন আমাদের 10টা বিক্রি হয়, এখন পর্যন্ত আমরা বিক্রি করতে পারছি না, আমাদের ক্রেতা নাই। এবছর রাজশাহী বিভাগে প্রায় 43,44,000 কোরবানিযোগ্য পশু রয়েছে। রাজশাহী জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট 4,96,893টি গবাদি পশু, যা জেলার চাহিদার তুলনায় বেশি। এজন্য কোরবানির পশুর দামও কম আছে বলে মনে করছেন ক্রেতারা। দাম অবশ্যই কম, অনেকটাই কম। এই গরুটা নিয়েছে আমি পুরো 2 লক্ষ টাকা দিয়ে। বাজার পরিস্থিতি এর উপরে নির্ভর করে মোটামুটি স্বাভাবিকের ভেতরেই আছে। হাটে পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করছে মেডিকেল টিম। গরু অনেক সময় হাটে আনার পর গরুগুলো আপনার অসুস্থ হয়ে পড়ে, সেইগুলো আমরা চেক করার পর যদি দেখি যে এটা স্টেরয়েড খাওয়ানো গরু, সেটা আমরা ইন্ডিকেট করে সেটা আমরা বাতিল করে দেব। হাট ইজারাদার বলছেন, হাটে সার্বিক নিরাপত্তায় কাজ করছেন তারা। কোনোভাবে হয়রানির শিকার না হয় এই জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম কাজ করে থাকে। তাদের সার্বিক নিরাপত্তা, তাদের সার্বিক সহযোগিতা, তারা যাতে নির্বিঘ্নে গরু কিনতে পারে এবং তারা যাতে নিরাপদে যাইতে পারে। রাজশাহীর সিটি হাটের পাশাপাশি দামকুড়া, কাকন, নৌহাটা, মুন্ডমালা, চৌবাড়িয়া সহ বিভিন্ন হাট থেকে দেশের নানা প্রান্তের ব্যাপারীরা কোরবানির পশু সংগ্রহ করেন। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, গরুর হাটের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। মেহেদি, হাটে বেচা কেনা কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতাদের মন্তব্য কি জানাবেন? আসলে আর মাত্র 4 দিন পরেই মুসলিম বিশ্বের সর্ববৃহৎ যে ঈদ উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু আসলে এর যে উৎসাহ উদ্দীপনা এবং গরু, বিশেষ করে গরু ছাগল যে সমস্ত পশু কেনাকাটা, সেই পশু কেনাকাটার যে হাটগুলো, সেই হাটগুলো নিশ্চয়ই প্যাকেজে দেখানো হয়েছে, জমে উঠেছে। এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি বাইপাস সিটি হাটে, এটা উত্তরবঙ্গ তথা সারা বাংলাদেশের সর্ববৃহৎ একটি পশু হাট। এই পশু হাটে কিন্তু এখন একেবারে ব্যতিক্রম চিত্র আপনাকে আমি একটু দেখাতে চাই, যে এইখানে আজকে এই মুহূর্তে সিটি হাটটি আমি যদি আপনাকে বলি যে 54 একর একটি জায়গা, অথচ মাত্র 10 থেকে 15টা, সর্বোচ্চ হয়তো 20টা গরু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং অলস সময় পার করছেন ক্রেতারা। কোনো ক্রেতা এই মুহূর্তে মাঠে নাই, আমরা আসলে দেখাতে পারবো না যে কোনো ক্রেতা আছে। আমি এই বিষয়ে আসলে জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এই ধসনামা বা এই ধরনের ঘটনা কেন ঘটলো। তারা আমাদেরকে জানিয়েছেন, কর্তৃপক্ষ বা হাটের যারা ইজারা, তারা জানিয়েছেন যে মূলত রবি এবং বুধবারে এই সিটি হাট জমে উঠে। গতকালকেও এই হাটটা কিছু মানে সর্বোচ্চ ক্রাউড ছিল, ভিড় ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে সেই ভিড়টা নাই। আমি কয়েকটি তথ্য আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সিটি হাটে এখানে নিরাপত্তা জনিত কারণে সেই যে র‍্যাব 5 এর সদস্যরা তারা কিন্তু একটা ক্যাম্প করে রেখেছে এবং তাদের পাশে জাল টাকা বা জাল নোট যাচাইয়ের জন্য তারা একটি মেশিন স্থাপন করেছেন এবং সেখানে তদারকি করা হচ্ছে। পাশাপাশি যে এখানে যদি কোনো যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য সাধারণ স্বাস্থ্য সেবার জন্য কিন্তু স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা পশু সম্পদ অধিদপ্তরের যিনি পরিচালক, বিভাগীয় পরিচালক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজশাহী বিভাগে মোট 302টি যে পশু হাট, সেটা অস্থায়ী এবং স্থায়ী হাট, সেটা চালু আছে এবং 43,44,000 আসলে পশু প্রস্তুত আছে এবারের কোরবানির জন্য। কিন্তু রাজশাহী বিভাগে এই চাহিদা মাত্র 26 লক্ষ। এই 26 লক্ষ চাহিদা পূরণের উদ্বৃত্ত যে অংশ 17 লক্ষ যে পশু, সেই পশু কিন্তু দেশের অন্যান্য জায়গায়, অর্থাৎ অন্যান্য ঢাকা সহ অন্যান্য জায়গায় এই পশুগুলো সরবরাহ করা হচ্ছে। তো এই সিটি হাটে ফাঁকা অবস্থায় মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদি, আপনাকে ধন্যবাদ।
ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা উজানি ঢল ও টানা বৃষ্টির কারণে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ার পানি হঠাৎ বেড়ে গেছে। নদী দুটির 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্ন অঞ্চলগুলোতে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমরশীদ, শেওলা ও ফেঞ্জুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টির আশীর্বাদে প্রাণ ফিরেছে বুড়িগঙ্গার, তবে এখনও নর্দমার পরিপূর্ণ আদি বুড়িগঙ্গা চ্যানেল। টানা বৃষ্টিতেও নেই পানি প্রবাহ। দূষণের কারণে কোনো ঋতুতেই মাছের দেখা মেলে না এই নদীতে। এতে উদ্বেগ জানিয়ে পরিবেশবিদরা বলছে, নদীকেন্দ্রিক অর্থনীতি সচল রাখতে বুড়িগঙ্গা রক্ষার বাস্তবসম্মত উদ্যোগের বিকল্প নেই। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। সুরুজ মিয়া 40 বছর ধরে বুড়িগঙ্গার আদি চ্যানেলে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই 4 দশকে চোখের সামনেই বুড়িগঙ্গার স্বচ্ছ জল কালো হতে দেখেছেন। প্রত্যক্ষ করেছেন প্রাচীন জলপথটি বরাট হতে। সরকার যদি একটা কাম করে, মানে এইটার মুখটা তুলে দিতে পারলে, অন্তত 10টা হাত যদি মনে করেন যে মুখ ড্রেন থাকে, তাহলে নদীর পরিবেশ সুন্দর হবে। 10টা 12টা ডেকোয়ারি না তুলে দিচ্ছে শেখাচ্ছি নাই, বুঝছেন? 30,000 কোটি টাকা শেখাচ্ছে খায়া পাকছে এই দেশ থেকে। হাতির ঝিলের মতো আদি বুড়িগঙ্গা চ্যানেল দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার ও খননে প্রায় 30 কোটি টাকা ব্যয়ও করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মাত্র 1.5 বছরের মাথায় ফিরেছে আগের রূপে। মুখ পুরোটাই বন্ধ। ওই সাইডে যে মুখটা আছে, ওই মুখটা দিয়ে টলার ঢোকে না। সব বড় তো আপনার মনে করেন যে ময়লা বইরা আপনার সবকিছু নষ্ট হয়ে গেছে। বৃষ্টির আশীর্বাদে প্রাণ ফিরেছে বুড়িগঙ্গায়। দূর হয়েছে কুচকুচে কালো রং, নেই চিরচেনা দুর্গন্ধ। স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছে সবুজ কচুরিপানা। বুড়িগঙ্গার স্বচ্ছ গ্রান নিতে 2 পাড়ে ছুটে আসছেন বহু মানুষ। পানি যখন বাড়ে না, তখন দেখা যাচ্ছে আপনার একটু লোকজনও বাড়ে, ঘুরতে একটু আসে, নৌকা দাও পারাপার একটু বেশি হয়। তবে দীর্ঘ দূষণের কারণে টলমলে জলেও এখন আর মাছের দেখা মেলে না। এতে আক্ষেপের শেষ নেই স্থানীয়। মাছ থাকে না কেন, মানে আমাদের এই এলাকায় কামরাঙ্গি চরেতে যত ময়লা আবর্জনা, তো তিনি তো এই বুড়িগঙ্গা নদীতে তো আবর্জনাটা করে বাইর হয়। মাছ এখানে পাওয়া যায় না, মানে সাগর বীজ বলতে গেলে চলে, মানে হিউজ পরিমাণে সাগর বীজ। বুড়িগঙ্গা বাঁচাতে এযাবৎ কাল নেয়া সব পদক্ষেপই ভেস্তে গেছে। পরিবেশবিদদের মতে, রাজধানীর অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে বুড়িগঙ্গা বাঁচানোর লড়াইয়ে সততার সঙ্গে আঁটঘাট বেঁধে মাঠে নামতে হবে। কেমিক্যাল দূষণ, বর্জ্য দূষণ এবং প্লাস্টিক দূষণ 3টি সবার চোখের সামনে হওয়ার পরও এটিকে কমানোর জন্য কার্যকর ব্যবস্থা অনুপস্থিত রয়েছে। আমরা বিগত সরকারের সময়েও এই নদীকে উদ্ধারের বিষয়ে প্রকল্প নির্ভরতা লক্ষ্য করেছি এবং সেখানে মহামান্য হাইকোর্টের সিএস খতিয়ান অনুযায়ী যে সীমানা নির্ধারণের বিষয়টি ছিল, সেটিও যথাযথভাবে সম্পূর্ণ হতে আমরা দেখি নাই। ফলে নদী হুমকির সম্মুখীন হচ্ছে। বুড়িগঙ্গার তলদেশে 12 ফুটেরও বেশি প্লাস্টিক ও পলিথিন জমে আছে। এসব অপসারণ করা গেলে শুষ্ক মৌসুমেও কিছুটা স্বচ্ছ পানির দেখা মিলত বলে মনে করেন তিনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরও থাকছে। ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 1/2 শতাধিক ফিলিস্তিনির। মালিতে আল কায়েদার হামলায় 30 সেনা সদস্য নিহত। এবং নারী প্রীতি ম্যাচের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ভালো কিছু করার আশা লাল সবুজ কন্যাদের। আমি তাজরিন নাহার মুক্তি। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বাসাইল থানা পুলিশ। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছে কমপক্ষে 500। এদিকে আফ্রিকার দেশ মালিতে আল কায়েদার হামলায় 30 সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বাড়ছে মৃতের সংখ্যা। একাধিক আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 54,500 জনে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে রোববার রাফা অঞ্চলে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ওদিকে ফিলিস্তিনকে জাতীয় স্বাধীনতা আন্দোলন থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক সংস্থা ILO। সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত 113তম আন্তর্জাতিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মালির উত্তরাঞ্চলে 2 দফা সংঘর্ষে 30 সেনা সদস্য ও 14 আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। তিম্বুক্তু শহরের ওই ঘটনার পর সন্দেহভাজন 21 জনকে আটকের কথা জানিয়েছে সামরিক বাহিনী। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েক রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত 4 দিনে 34 জনের মৃত্যু হয়েছে। সিকিমে আটকে পড়া 1000-এরও বেশি পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ফুটবল নারী প্রীতি ম্যাচে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। দেশটির রাজধানী আম্মানে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে লাল সবুজের কন্যারা ফিফা র্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার 94তম হয়েও জয় রুখে দিতে পারায় এক ধরনের আত্মবিশ্বাস পেয়েছেন আফিদা খন্দকাররা। এবার আরও ভালো কিছু করার প্রত্যাশা তাদের। তবে ফিফার র্যাঙ্কিংয়ের জর্ডানের মেয়েরা ইন্দোনেশিয়ার চেয়ে এগিয়ে। র্যাঙ্কিংয়ে জর্ডানের রয়েছে 74তম নম্বরে, যেখানে বাংলাদেশের অবস্থান 133-এ। এবারে ক্রিকেট। আইপিএলের 18তম আসরের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দু দলের সামনে এখন প্রথমবার ট্রফি ছোঁয়ার স্বপ্ন। চলতি আসরে এর আগে মোট 3বার মুখোমুখি হয় দু দল। সবশেষ প্লে অফের প্রথম কোয়ালিফায়ারের পাঞ্জাবকে 8 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পা রাখে বিরাট কোহলির দল। এদিকে শিরোপা লড়াইয়ের ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির কারণে আজ খেলা সম্ভব না হলে পরের দিন মাঠে গড়াবে খেলা। এবারে টেনিস। রাশিয়ান আন্দ্রে রুবলকে পরাস্ত করে ফ্রেঞ্চ ওপেনার কোয়ার্টার ফাইনালে পা রাখলে ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। রোলো গেরোতে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে 3 সেটে জয় নিশ্চিত করে ফেলেন সিনার। প্রথম সেটে 6-1 ব্যবধানে রুবলকে পরাস্ত করে ম্যাচ জয়ে অনেকটাই এগিয়ে যান তিনি। এরপর 6-3 এবং তৃতীয় সেটে 6-4 ব্যবধানে রুবলকে হারিয়ে পুরো ম্যাচ জিতে নেন ইয়ানিক সিনার। এর আগে ইংল্যান্ডের ক্যামেরন নরিকে মাত্র 3 সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। দর্শক, শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলছে সিডিপি। রাত পেরোতেই ঊর্ধ্বমুখী মশলার বাজার। হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ। সালাউদ্দিনের জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবং টানা বৃষ্টিতেও পানি প্রবাহ নেই, নর্দমার পরিপূর্ণ আদি বুড়িগঙ্গায়। দূষণের কারণে বিলীন মাছ। নদী কেন্দ্রিক অর্থনীতি সচলের পদক্ষেপ চান পরিবেশবিদরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।